রাতটা সাধারণই থাকার কথা ছিল। সিনেমা দেখতে যাওয়ার একটা সাধারণ যাত্রা, কিছু হাসি, হয়তো কিছু পপকর্ন। কিন্তু মাঝে মাঝে ছোট ছোট সিদ্ধান্তগুলোও সবচেয়ে ভারী পরিণতি বয়ে আনে। পেছনে ফিরে তাকালে এমিলি স্টিভেন্স সেই সন্ধ্যার কথা মনে রাখবেন। তারা যে সিনেমাটি দেখেছিলেন তার জন্য নয়, বরং একটি আবছা আলোয় থিয়েটারের ছায়ায় তার পৃথিবী কিভাবে নীরবে বদলে গিয়েছিল তার জন্য। এমিলি ৪৫ বছর বয়সী একজন মহিলা, যিনি যত্ন সহকারে একটি স্থিতিশীল আরামদায়ক জীবন গড়ে তুলেছিলেন। তিনি শিকাগোর শহরতলিতে তার দীর্ঘদিনের সঙ্গী ডেভিড মিলারের সাথে থাকতেন। একজন দয়ালু মানুষ, যার জীবনের ঝড়ের মধ্যেও স্থির উপস্থিতি একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল। তাদের দিনগুলো রুটিন ডিনার, শান্ত হাঁটাচলা এবং হাস্যের মৃদু ছন্দে ভরা ছিল। এটা চটকদার ছিল না, এটা রোমাঞ্চকর ছিল না, কিন্তু নিরাপদ ছিল। এবং এমিলির জন্য এটাই সবসময় যথেষ্ট ছিল। জ্যাক পর্যন্ত। জ্যাক মিলার ছিলেন ডেভিডের তার প্রথম বিবাহের ২৩ বছর বয়সী ছেলে। তার এলোমেলো কালো চুল, ক্রীড়া বিশারদীয় শরীর এবং অস্থির শক্তির কারণে জ্যাক ছিল সেই ধরনের যুবক যে তার প্রতিটি ঘরেই একটা স্ফুলিঙ্গ বহন করত। তার একটা নিরস্ত্র হাসি এবং দ্রুত বুদ্ধি ছিল, যা এমিলিকে সবসময় হাসাতে থাকত, তার দিন যতই চাপের হোক না কেন। গত ২ বছর ধরে এমিলি যখন ডেভিডের জীবনে পা রেখেছিল, তখন তার এবং জ্যাকের মধ্যে একটি সহজ বন্ধন তৈরি হয়েছিল। খাবার ভাগাভাগি করে নেওয়া, একে অপরকে উত্ত্যক্ত করা, এমনকি মাঝে মাঝে বিকেলটা একসাথে অ্যাকশন সিনেমা বা কমেডি দেখে কাটানো। এটি সবসময় নির্দোষ, নিরীহ ছিল। কিন্তু এই রাতে, যখন এমিলি প্রায় খালি থিয়েটারের পেছনের সারিতে জ্যাকের পাশে একটি আসনে বসল, তখন কিছু একটা আলাদা অনুভূত হল। মাখন মাখানো পপকর্নের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অস্পষ্ট আলোকিত ঘরে প্রতিধ্বনিত প্রিভিউয়ের মৃদু শব্দের সাথে মিশে যাচ্ছিল। এমিলি তার সোয়েটারটি সামঞ্জস্য করে তার সাথে লেগে থাকা অদ্ভুত ভারিত্ব ঝেড়ে ফেলতে চাইছিল। সিনেমাটি, যা একটি ভুলে যাওয়া থ্রিলার ছিল, যার প্রতিজ্ঞবদ্ধ মোড় ছিল, পর্দার জোরে ঝিকিমিকি করছিল। কিন্তু তার মনোযোগ ছিল গল্প ছাড়া অন্য কোথাও। সে তার পাশে বসা যুবকটিকে খুব বেশি সচেতন ছিল। জ্যাকের হাত তার হাতের সাথে ধাক্কা লাগল যখন সে তাদের মাঝখানে পপকর্ন বালতির দিকে হাত দিল। এটা কিছুই না, একটা ক্ষণিক স্পর্শ, কিন্তু তার ত্বকের উষ্ণতা তার হাতের সাথে লেগেছিল, যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে বেশি। সে সরে যেতে পারত, জায়গা তৈরি করতে পারত, মুহূর্তটি ভেঙে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি। পরিবর্তে তার হৃদয় এমন ছন্দে দৌড়াতে শুরু করেছিল যা সে বছরের পর বছর ধরে অনুভব করেনি। এমিলির হাত যখন তার হাত ধরে, তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। প্রথমে এটি একটি দুর্ঘটনা হতে পারে, কিন্তু তারপর তার আঙুলগুলো কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় এবং তারপর যেন তার প্রতিক্রিয়া পরীক্ষা করে। সে নিজেকে বলল তার দিকে না তাকাতে, পৃষ্ঠের নিচে যা সে ইতিমধ্যেই জ্বলছে তাকে উৎসাহিত করতে না। কিন্তু যখন সে সাহস করে অন্যদিকে তাকালো, তখন সে দেখতে পেল যে তার দৃষ্টি তার দিকে স্থির, অন্ধকার এবং তীব্র। তার ঠোকে একটা আধা হাসি। তার থিয়েটারের বাইরের পৃথিবীটা যেন অদৃশ্য হয়ে গেল। সিনেমা, দর্শক, এমনকি বাড়িতে অপেক্ষা করা তার সঙ্গী, সবকিছু ঝাপসা হয়ে গেল, যতক্ষণ না কেবল জ্যাকই রইল। ঘনিষ্ঠতা অব্যক্ত, উত্তেজনা মাদকপূর্ণ, বিপজ্জনক। যখন কৃতিত্ব গড়িয়ে পড়ল, তখন এমিলির নাড়ি অস্থির ছিল, তার চিন্তাভাবনা জটিয়ে পাকিয়ে গেল। সে খুলতে পারছিল না। গাড়ির দিকে হাঁটা নিস্তব্ধ ছিল। শিকাগোর রাতের ঝলমলে বাতাস তার লালচে গাল ঠান্ডা করছিল। জ্যাক কথা বলতে পারেনি, এবং তার কথা বলার প্রয়োজন ছিল না। তার পাশে থাকা তার উপস্থিতি যথেষ্ট বলেছিল। তাদের মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল, এমন কিছু যা পূর্বাবস্থায় ফেরানো যেত না। ১ সপ্তাহ পরে তার ফোনে একটি টেক্সট বাজল। এটি জ্যাকের। এই শুক্রবারের সিনেমা। আমার মনে হয় একটা পেয়েছি, তোমার পছন্দ হবে। এমিলি অনেকক্ষণ ধরে মেসেজটির দিকে তাকিয়ে রইল। তার বুড়ো আঙ্গুল স্ক্রিনের উপর ঝুলছিল। তার না বলা উচিত ছিল, আরও কিছু হওয়ার আগে তার এটা শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু পরিবর্তে সে একটি শব্দ টাইপ করে তার ভাগ্য স্থির করে দিল। অবশ্যই। সেই শুক্রবার তারা আবারও অর্ধেক খালি থিয়েটারের পেছনের সারিতে বসেছিল, কিন্তু এবার তাদের মধ্যে বাতাস প্রত্যাশায় ঘন হয়ে উঠেছিল। জ্যাকের হাত প্রায় সাথে সাথে তাকে খুঁজে পেয়েছিল। তার আঙুলগুলোই তার আঙুলের মধ্যে দিয়ে শান্ত আত্মবিশ্বাসে আটকে গিয়েছিল। যখন সে তার দিকে ঝুঁকে পড়েছে, দেখতে পেয়েছে তার মনে বিপদের ঘণ্টা বাজছে, তার বুক শক্ত হয়ে গেল। সিনেমা চলতে লাগল। পর্দার জুড়ে আবেগ এবং বিশ্বাসঘাতকতার শৃঙ্খলার শবের মতো ঝিকিমিকি করছিল। যখন জ্যাকের হাত তার বাহুতে স্লিক হয়ে গেল, তার জাগরণে আগুনের চিহ্ন রেখে গেল, তখন সে তার দিকে ফিরে গেল। জ্যাক, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠ কাঁপছিল। তার প্রতিক্রিয়া ছিল শান্ত কিন্তু নিশ্চিত। আমি তোমার কথা চিন্তা করতে পারছি না। সেই মুহূর্তে তার পৃথিবী হেলে পড়ে গেল। সে দূরে সরে যেতে পারত, তাকে মনে করিয়ে দিতে পারত যে তারা কোন সীমা অতিক্রম করতে চলেছে, কিন্তু পরিবর্তে সে ঝুঁকে পড়ল।
তাদের ঠোঁটের একটি অস্থায়ী কিপ চেপে পড়ল, যা দ্রুত গভীর হয়ে উঠল। তাদের চারপাশের থিয়েটার শূন্যতায় বিলীন হয়ে গেল। এটা বেপরোয়া ছিল, এটা ভুল ছিল, কিন্তু এটা অস্বীকার করা মুশকিল। পরের দিনগুলো একটি ঝাপসা দৃষ্টি, চুরি করা মুহূর্ত এবং গোপনীয়তার অসহ্য ভারে ছিল। ডেভিডের বাড়িতে তারা একটি মঞ্চের অভিনেতাদের মতোই চলাফেরা করত। হাসি সাবধানে অনুশীলন করা, কথাবার্তা সাবধানে নিয়ন্ত্রিত হতো, যখন পৃষ্ঠের নিচে ইচ্ছা সিদ্ধ হতো। এক রাতে রাতের খাবারের পর জ্যাক রান্নাঘরে হাজির হলেন, যখন এমিলি একটি সুপের বাটি নাড়াচ্ছিলেন। তার কণ্ঠস্বর নিচু ছিল, ও ব্যবসায়ী ধরনের, কিন্তু তার চোখ অন্য গল্প বলছিল। আমরা পরে কিছু দেখতে পারতাম। তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল সে কি বোঝাতে চাইছে, এবং যখন সে মাথা নাড়াল, সে বুঝতে পারল যে সে কেবল একটি সিনেমার চেয়েও বেশি কিছুতে রাজি হয়েছে। সেই সন্ধ্যায় যখন ডেভিড উপরতলায় ঘুমাচ্ছিলেন, এমিল এবং জ্যাক সোফায় বসেছিল। টেলিভিশনের ঝিকিমিকি শব্দে ঘরজুড়ে ছায়া ফেলছিল। সিনেমাটি কেবলমাত্র পাঠভূমি শব্দ ছিল। জ্যাকের হাত তার হাত স্পর্শ করছিল। একখাসায় ছিল এবং স্থির। সে আরও কাছে ঝুঁকে পড়ল, ফিসফিস করে এমন শব্দ যা তাকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। এটা শুধুমাত্র একটি খেলা নয় তো? এমিলি চোখ বন্ধ করে ফেলল। তার কণ্ঠ শুধুমাত্র শোনা যাচ্ছিল, না। সেই রাতে বসার ঘরে নীরবতায় তারা একটা রেখা অতিক্রম করেছিল, যা তখনই পুনরায় আঁকা সম্ভব ছিল না। তাদের গোপন রহস্য ঝড়ে পরিণত হয়েছিল, বিপজ্জনক, গ্রাস করা, কিন্তু প্রতিরোধ করা অসম্ভব। প্রতিটি চুরি করা দৃষ্টি, প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিসি শব্দ তাদের একটি বন্ধনে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল, যা তারা উভয় জানত সবকিছু ধ্বংস করে দিতে পারে। এমিলির জন্য দোষবোধটি ছিল ক্ষুণ্ণিতকর, কিন্তু তার সাথে তার যে সংযোগ ছিল সেটা অস্বীকার্য ছিল। জ্যাক তাকে দেখেছিল, চেয়েছিল, এমনভাবে যা সে বছরের পর বছর ধরে অনুভব করেনি। আর দিনগুলো যখন সপ্তাহে পরিণত হতে লাগল, তখন তাদের পছন্দের ওজন ভারী হয়ে উঠলেও এমিলি জানত যে সত্য প্রকাশিত হবে। পরিশেষে এই ধরনের গোপনীয় রহস্য কখনই চাপা পড়ে থাকবে না। কিন্তু সেই চুরি করা রাতের নীরবতায় জ্যাকের হাত তার হাতে থাকা সত্ত্বেও সে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। কারণ মাঝে মাঝে যখন তুমি জানো যে শেষটি তোমাকে ভেঙে ফেলবে, গল্পটি এতটাই শক্তিশালী যে তা থেকে দূরে সরে যাওয়া যায় না।